ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। নমস্কার, ক্যাম্পেন কলিং এর সকল দর্শকদের আবার স্বাগত। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। রূপাদি, ক্যাম্পেন কলিং মিডিয়ায় স্বাগত। রূপাদি, আমরা দেখছি বিভিন্ন ধরনের ঘটনা ইদানিং আমাদের চোখের সামনে আসছে। বিএসএফ, এটা একটা খুবই দেখতে পাচ্ছি, বিএসএফকে নিয়ে এখন সবাইরই খুব মাথা ব্যথা। এবং মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গেছেন, বৈঠকও করছেন প্রধানমন্ত্রীর সাথে। বিএসএফের যে পরিধি বাড়ানো হয়েছে সেই বিষয় নিয়ে বৈঠক হবে এবং আরও কিছু একাধিক বিষয় আছে, কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে বৈঠক হবে। কি বলবেন? দেখো, বিএসএফ এর বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করতে চান, এটার মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই। কারণ তিনি তার রাজ্যের দায়িত্ব পালন করবার জন্য দায়িত্ববদ্ধ, তো দায়বদ্ধ বটে। তবে বিএসএফ এর এই কাজগুলো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল একটা বিশাল বর্ডার এরিয়া বাংলাদেশের সঙ্গে, এবং আমরা খুব ভালো করেই জানি, মানে উনি নিজেই বহুবার বলেছেন ওনার সিপিএমের আমলে যে প্রচুর অনুপ্রবেশকারী আমাদের পশ্চিমবঙ্গে ঢোকে ভোটের সময়, ভোটের জন্য এবং ব্যবসা করার জন্য, কাজকর্মের জন্য। তো কিছু থাকবার জন্য চলে আসে এবং তাদের মধ্যে আমরা বহুবার মুর্শিদাবাদ এলাকা থেকে বা বহরমপুর এসব এলাকা থেকে দেখতেও পেয়েছি যে তারা এখানে অ্যাকচুয়ালি চাষবাস করে একটা, মানে আধার কার্ড তো আর ফেক হয় না, কিন্তু আধারের জন্য যেসব ডকুমেন্টেশন লাগে সেগুলো সমস্ত ফেক বানিয়ে, যাটা পরপর ধরাও পড়েছে বহুবার, ফেক বানিয়ে তারা একটা আইডি বানিয়ে না এখানে, এবং সেই আইডি দিয়ে তারা ভোটও দেয়। এবং আমরা এমনও পেয়েছি সুতির বলে, সুতিতে একটা কেস বা আবার বহু কেস পেয়েছি যেখানে চাইনিজ এখানে লোক ঢুকে এসেছে, তারপরে বাংলাদেশ থেকে লোক ঢুকে এসেছে, তারা প্রচুর বোমাবাজি, আতঙ্কবাদী কার্যকলাপ এখানে করেছে। তো এরকম ধরনের ঘটনা আছে। ফলে বর্ডার সিকিউরিটি করাটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। কারণ যদি যে কোনো একটা জায়গা থেকে ইনফিলট্রেট করে অন্য লোক, অন্য দেশের মানুষ, তাদের তো দেশ সম্বন্ধে সে দায়বদ্ধতা নেই, সে ভালোবাসাও থাকবার কথা নয়। এবং অনেক ইলিগাল অ্যাক্টিভিটিস চলছে আমাদের পশ্চিমবঙ্গে, বারে বারে ধরা পড়ছে, ইলিগাল অ্যাক্টিভিটিসের সংখ্যা অপরিসীম। তো সেক্ষেত্রে কোথায় কি গালাতি হচ্ছে, স্পেস বাড়ানো যদি কেন্দ্র সরকারের তরফ থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে বা আসেও, বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে যদি আসেও এর একটা প্রয়োজনীয়তার সংক্রান্ত সূচনা, তাহলে সেটা রাজ্যের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু বিরোধটার কারণটা আমি বুঝতে পারছি না। দিদি, এই বিরোধটা কিন্তু শুধু যে রাজ্য সরকারের তরফ থেকে আসছে তা নয়, অন্য দলেরাও করছে যারা বিরোধী দল আছে। এবং শুধু তাই নয়, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, সেই বুদ্ধিজীবী মহলেও কিন্তু বিরোধ করতে শুরু করেছে। আমরা দেখেছি একটা প্রেস কনফারেন্সে অপর্ণা সেন কিন্তু এই বিএসএফ এর পরিধি বাড়ানো নিয়ে বলেছে। এবং মানে এই বিষয়গুলো নিয়ে তাহলে কি বলবেন? উদয়ন গুহ একটা খুব খারাপ মন্তব্যও করেছেন বিএসএফ খারাপ, অনেকেই দেখলাম খুবই। আসলে দেখো, কিছু রাজনৈতিক মানুষ আছে যারা জেনে বুঝে উল্টোপাল্টা কথা বলে, অসম্মান করার জন্য বলে। যেমন ধরো, বিএসএফ এর যে কোনো একজন মানুষকে তুমি যদি কলঙ্কিত করতে পারো, তুমি তাহলে বিএসএফ এবং কেন্দ্র সরকারকে কলঙ্কিত করার একটা তুমি প্রচেষ্টা করছো। মানে আমি ঠিক ব্যাপারটা এতটাই হাস্যকর এবং বোকা বোকা যে আমি, যারা বিদ্বজনের এ ধরনের বক্তব্য রাখেন তাদের জন্য একটা প্রশ্ন আছে যে যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে, আমি তো জানি না, রাজ্য সরকার নিশ্চয়ই কেন্দ্র সরকারের কাছে তার প্রমাণ দাখিল করেছেন যে এরকম কোনো দুর্ব্যবহার কোনো বিএসএফ এর জওয়ানের তরফ থেকে এসেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ডাক্তার তার কিডনি মানে তার অন্যান্য পেশেন্টদের থেকে কিডনি বিক্রি করেন বলে ধরা পড়েন, তাহলে আমরা ডাক্তার সমাজটাকে কিডনি বিক্রেতা বলে বলবো, তাই তো? মানে সেটাই স্বাভাবিক কি? কখনোই না। একজন ডাক্তার করলে পুরো সমগ্র ডাক্তার সমাজটাই হয় না। কোনো ঘটনা যদি উল্লেখ করার মতন থাকে, তাহলে সেই নিয়ে তো রাজ্য সরকারের সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া উচিত।
সেটা তো রাজনৈতিক বিষয় হতে পারে না, সেটা পুলিশের ক্ষেত্রেও হতে পারে। রাজ্য পুলিশের ক্ষেত্রে যদি কোনো রকম খারাপ কাজে লিপ্ত এমন কোনো মানুষকে ধরা যায়, তাহলে যেমন রাজ্য পুলিশের দায়িত্ব পড়ে সে মানুষটা যথাযথ শাস্তি হওয়ার জন্য, তেমন কেন্দ্র সরকারের মাইনে পাচ্ছে। পোস্ট অফিসও কেন্দ্র সরকারের মাইনে পাচ্ছে প্রচুর লোক, এবং কেন্দ্র সরকারের পরিচালিত সমস্ত ইনস্টিটিউশনগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, নানান রকম জায়গায় তারা কেন্দ্র সরকারের মাইনে পাচ্ছে। তো সেখানে যদি তারা কোনো রকম রাজ্যবাসী হয়ে তারা সেখানে চাকরিও করে এবং তারা সেখানে মাইনেটাও পায় এবং রাজ্যে তো থাকে, সে তাদের কোনো একজন লোকের যদি কোনো অন্যায় অ্যাক্টিভিটি ধরা পড়ে, সেটা তো কেন্দ্র সরকারের সঙ্গে সঙ্গে সেটা মোদী অমিত শাহ দোষ হয়ে যায় না। তো যে লোকটাই কোনো রকম অন্যায় কাজ করেছে, আমি তো জানি না ওরা কিসের ভিত্তিতে এ ধরনের নোংরা মন্তব্য করলেন বিএসএফ সম্বন্ধে, আমি খুব দুঃখ পেয়ে গেছি। মানে একটা জেনারেলাইজ করে দিলেন যে এরা রেপ করে, এরা মহিলাদের ধরে ধরে অন্যায় করবেন। দুঃখ পেয়ে গেছি, খুবই লজ্জাও পেয়েছি যে পশ্চিমবঙ্গের মানুষ এভাবে রাজনৈতিক কারণে ভাবতে শিখছে, এতে কারো ভালো হচ্ছে না। মানে রাজনীতিটা এভাবে যদি আমাদের জীবনটাকে, চিন্তা ভাবনাটাকে বিকৃত করতে থাকে, তাহলে তো রাজনীতি কারো ভালো করছে না, মানে কারোরই ভালো করছে না। আফটারঅল পশ্চিমবঙ্গে আমাদের বাস করতে হবে। আমরা যে লোকগুলোর মাথায় এই কথাগুলো, বড় বড় মানুষরা যারা শিক্ষিত মানুষ, তারা যখন বলছি, যে লোকগুলোর মাথায় এগুলো ঢোকাচ্ছি যে এরকম ধরনের কথা, আচ্ছা উনি বলেছেন তাহলে হয়তো কাজের কথাই বলেছেন, হয়তো কোনো বেস আছে তাই বলেছেন। এবার সেখানে মানুষ তো ভুল চিন্তা করা, ভুল ভাবনা করা, বিষয়টা ভুল শিক্ষায় পৌঁছে যাচ্ছে। বিএসএফ জওয়ানদের যে মানে ত্যাগ, সেটাও কিন্তু অনেক বিশাল। সেটা কিন্তু আমরা কখনোই সেইভাবে দেখি না। তারা সেই বর্ডারে দাঁড়িয়ে সিকিউরিটি দিচ্ছে বলে আমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারছি, এটাও কিন্তু একটা বিশাল বড়। না না, এটাই বিশাল বড় ব্যাপার। একদম একদম। প্রশ্ন হচ্ছে, আমি তো বারবারই এই কথাটা বলি, হয়তো আমি একটা রাজনৈতিক দলে আছি, তাই জন্য আমার কথা একটা অন্যরকম রং দিয়ে, অন্য পর্দা চোখে পড়ে তারপর শোনা হয় বা দেখা হয়, উইচ ইজ অ্যাগেন ভেরি আনফেয়ার। ঠিক নয়। মানে চিন্তা ভাবনা করে যারা কথা বলে বা ভাবার চেষ্টা করে, যে যতটুকু জানে তার মতন করে বলে, আমার মনে হয় এদের অনেকেই যারা বিএসএফ নিয়ে বলেছেন, তারা অ্যাকচুয়ালি সরকার চালানো এবং সরকারের কর্মপদ্ধতি সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল নন। কোনো কথা যেটা চট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের লোকজনদেরকে একটু খুশি করে, এই ধরনের কথা পশ্চিমবঙ্গে বললে পরে অনেক কাজের সুবিধা হয়, অনেক ব্যবস্থাপনার সুবিধে পাওয়া যায়, অনেক ইজি হয়ে যায়, মানে ইজ অফ লিভিং হয়ে যায়, সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কোনো সমস্যা হলে আমাদের তো রাজ্যতেই থাকতে হয়, ফলে রাজ্যের নেতা মন্ত্রীদের সঙ্গে অনেক সহযোগিতা আমাদের নিতে হয়, সেই সুবিধাটুকু পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় এরকম চিপ পপুলার কথাবার্তা বলে দিতে হয়, যাতে একটুখানি এরম হয় আর কি। ইটস ভেরি আনফেয়ার। তাহলে কি আপনি বলছেন যে কোথাও কিছু সুবিধে পাওয়ার জন্য এই যে যারা বুদ্ধিজীবীরা কিছু মন্তব্য করেন, বা আমরা কিছুদিন আগেই দেখলাম এই যে সায়নী ঘোষ অ্যারেস্ট হলো ত্রিপুরাতে, ঠিক তার পরে পরেই আপনার, মানে আপনি এই কথাটা আমি আপনাকে বলছি কারণ আপনি নিজেও সিনেমা জগৎ থেকে এখনও সেখানে যুক্ত আছেন, আপনি সেখান থেকেই এসছেন। শিল্পী মহল যেটাকে বলে, অবশ্যই শিল্পী মহল তারা রাস্তায় নামলো এবং প্রতিবাদ করতে শুরু করলো সায়নী ঘোষের এগেনস্টে, কিন্তু অন্য সময় তাদেরকে চুপ দেখা যায়। তাহলে কি কোথাও সুবিধা পাওয়ার ব্যাপারটা এক্ষেত্রেও প্রযোজ্য নয়? যে চুপ দেখার কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ধরো এই যে ইলেকশনের আগে, 21-এর ইলেকশনের আগে কত মানুষ প্রতিদিন যারা একটু সিপিএম ঘেঁষা বা সরকারকে চটাতে চায় না টাইপের, বা সত্যি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, পছন্দ করেন, তারও তো একটা অডিয়েন্স, মানে একটা লোক আছে যারা তাকে জিতিয়ে এনেছেন। যতটা অন্যায়ভাবে জেতা হয়েছে তার সঙ্গে ন্যায়ভাবেই উনি অনেকটা জিতেছেন, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। ওনাকে অনেক লোক ভালোবাসে, ওনাকে অনেক লোক ভয় পায়। তো ভালোবাসাটা অবভিয়াসলি ওনার জন্য একটা ক্রেডিটের ব্যাপার। আমি দেখো এখন
ভালো কথা বললে না লোকে এমন ভাবে দেখবে, কালকে দেখবে এটার পরে লোকে বলবে আচ্ছা রূপা গাঙ্গুলি কি তৃণমূলে যাচ্ছে। এটা এখন একটা ট্রেন্ড হয়ে এখন একটা গেছে। বিকিকিনি হয়ে গেছে আর কি। জীবনটাই বেচা কেনা, মান সম্মানটাও বেচা কেনা, সবটাই ওরকম হয়ে গেছে আর কি, মানে গিভ এন্ড টেক, কি চাচ্ছ কি পাচ্ছ বদলেই আর কি। তো প্রশ্ন হচ্ছে তুমি যারা ইলেকশনের আগে এত হই হই করে রটিয়ে মানে কান ঝালাপালা করে দিয়েছে তেলের দাম নিয়ে, আজকে তেলের দাম যখন কেন্দ্র সরকার থেকে বারবার বলা হচ্ছিল, অনেকদিন ধরে বলা হচ্ছিল যে জিএসটির আন্ডারে আনো, এবার জিএসটিটা সবাই জানে যে জিএসটিটা জিএসটি কাউন্সিল দ্বারা পরিচালিত হয়, ফিনান্স মিনিস্টার একা কিছু করতে পারেন না, সমস্ত রাজ্যের ফিনান্স মিনিস্টাররা বসে জিএসটি কাউন্সিলে মত নির্ধারিত হয়। এবার সেখানে সবাই জানে যে ওটা যদি জিএসটির আন্ডারে আসে তাহলে ডিভিশনটা ঠিক মতন হবে, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সটা ঠিক মতন হবে। অনেকে তুমি জানো ইউটিউবে এটা নিয়ে অনেক পরিষ্কার করে বুঝেছে, কিন্তু এই রাজ্যে যখন ভ্যাট কমানো হয় না, দেখুন কোনো কথা বলেন না, তখন কিন্তু কোনো বিদ্যজন একদিনের জন্য তার গাড়িতে তেল ভরবার সময় তার পকেটে টান পড়ে না, কারণ আর পকেটে টান নিয়ে কথা বললে পর তখন আর মোদির ঘাড়ে দোষটা দেওয়া যায় না। মানে একটা লোক আমরা খুঁজে বার করেছি, আমার ভাবতে ভালো লাগে মাঝে মাঝে, যে তোমার অন্য উত্তরটায় আসছি, মাঝে মাঝে ভাবতে ভালো লাগে। দেখো স্বাধীনতার সময়, স্বাধীনতার আগে মানুষের কাছে একটা লড়াইয়ের কারণ ছিল, আর পশ্চিমবঙ্গের মানুষ চিরকালই একটা লড়াকু এবং আন্দোলনবাদী, আন্দোলন করে, সৎ কারণের জন্য আন্দোলন করে, এর জন্য পরিচিত এবং বিশ্ববিখ্যাত। সেক্ষেত্রে কি হয়েছে, স্বাধীনতার পরে না আমরা অনেকটাই ভুলে গেছিলাম যে এবার কার বিরুদ্ধে লড়বো। সেখানে অনেকগুলো বছর কংগ্রেস ছিল কেন্দ্র সরকারে, তা আমাদের বিরুদ্ধে লড়ার জন্য একটা তৈরি, মানে একটা ট্রেনিং হয়েছে। ট্রেনিংটা কি, যে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বিকজ আমরা তো উই ডোন্ট হ্যাভ, মানে এখন তো বিদেশিরা নেই, এখন তো দেশ স্বাধীন, এখন তো আমাদের কাছে ইংরেজরা নেই, এবার কার বিরুদ্ধে লড়বো, এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়বো। কেন্দ্রের বিরুদ্ধে লড়তে 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 আমরা বহু বছর ধরে পেছোতেই থেকেছি। আর এই একটা অসামান্য একটা সময় আমরা এ রাজ্যে দিয়ে গেছি, যেখানে আস্তে 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 রাজ্যটা পিছোতে থেকেছে। খুব দুঃখের কারণেই বলছি, এটা তো আমারও রাজ্য। এই রাজ্যে আমাকে তো দেখেছো, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি কোনো কারোর খারাপ শব্দের পক্ষপাত নিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি না। আমি এসব ব্যাপারে খুব ক্লিয়ার থাকি, মনের কাছে যা জবাব দিই তাই দিই। এবার সেই ক্ষেত্রে এরকম একটা অবস্থা হয়ে গেছে, লোকে জানে না এখন ওই মোদির সঙ্গে যুদ্ধ করাটাই একটা ব্যাপার, কিন্তু আমরা যুদ্ধ করতে কিন্তু অ্যাকচুয়ালি করতে করতে ভুলে যাচ্ছি যে আমরা দেশের একটা বড় পার্টের ক্ষতি করে ফেলছি। যারা পরিযায়ী শ্রমিক নিয়ে এত আন্দোলন করলো পশ্চিমবঙ্গে, সেই রাজ্য থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক অন্যান্য সারা ভারতে কাজ করছে। যারা হিন্দি বলবো না বলে যত আন্দোলন করেছে পশ্চিমবঙ্গে, সব বহিরাগত বলে আন্দোলন করেছে, সেই বাচ্চা ছেলে মেয়েগুলো কিন্তু তুমি বেনারসে যে, আমি তো 7 দিন আগে ঘুরে এলাম, 2 সপ্তাহে ঘুরে এলাম 7 দিনের জন্য, মানে হোটেলে ঘরে ঘরে বেনারসে বাঙালিরা কাজ করছে একটা করে। আমি সারা ভারতে ঘুরে বেরিয়েছি এবং আমি একটা করে বলে দেবো কোথায় কোথায় বাঙালিরা কাজ করছে, চাকরি করছে। বহু বছর ধরে তারা আসতেও চায় না, আর দে আর হ্যাপি লিভিং দেয়ার। বলে কী করতে কোনো ফেরত যাবো, আর ভাল লাগে না। সো তুমি ভাবো যে আমরা বিরোধ করছি, বিরোধের বিষয়টা সম্বন্ধে জানছি না। আমি ত্রিপুরার কয়েকটা ঘটনা দেখলাম, মাঝে মাঝে এসব দেখে এত বীতশ্রদ্ধ লাগছে যে আমি মাঝে মাঝে টিভি বন্ধ করে দিই। খুবই বিরক্তও লাগে, ভাবি যে মানে রাজনীতি করতে করতে আমরা কতটা নিচে নেমে যাচ্ছি। দেখুন ত্রিপুরা কিভাবে সরকার চলছে না চলছে, মুখ্যমন্ত্রী ওখানে কতটা ভালো কাজ করছেন, কতটা ভালো কাজ করছেন না, সে সম্বন্ধে আমি ডাইরেক্টলি ওয়াকিবহল নই। আমি বিশ্বাসই করি না যে যেহেতু বিজেপি সরকার সেহেতু আমাকে সমস্ত প্রশংসা করতে হবে, কারণ আমি ঘটনাগুলো জানি না। একদম। আমার প্রশ্ন হচ্ছে, নিজের রাজ্যে যারা নিজের রাজ্যের মানুষদের বিপদে আপদে যায় না,
যাদের রাজ্যে, এই পশ্চিমবঙ্গ যাদের রাজ্যে দিনের পর দিন এত নারী নির্যাতন, এত মারপিট, এত প্রমাণ সহকারে কোর্টে কেস চলছে, দিনের পর দিন চলছে, যেখানে পোস্ট পোল ভায়োলেন্স, এবং তারপরেও অনেক, তার আগেও অনেক হয়েছে, আমরা পঞ্চায়েত ইলেকশনের সময় দেখেছি, তারপরেও দেখেছি গাছে বেঁধে টাঙিয়ে মারা, একটার পর একটা ঘটনা আমরা পশ্চিমবঙ্গে দেখে যাচ্ছি গত 5-7 বছর ধরে। আমি তো একদম মানে চাক্ষুষ দেখছি। এরা কি নিজের রাজ্যটুকুকে একবার পরিদর্শনে যেতে পারে না? একবার ভাবতে পারে না যে আমার রাজ্যে আমরা সরকারে আছি, আমাদের দায়বদ্ধতা আছে, যে এই লোকগুলো কেন কমপ্লেন করছে আমরা তাদের কাছে যাই। কত কত টেরোরিজম এখানে রকমের চলছে, যে মানুষগুলো দুদিন আগে মানে অনেক বছর ধরেই তারা প্রোটেস্ট করছিলেন শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং মাইনে নিয়ে এবং ট্রান্সফার নিয়ে, যারা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছেন, তাদের কয়েক মাসের মধ্যে মানে মাথা হেট করে এদের জয়েন করতে হয় রাজনৈতিক দলে। কি পরিমাণ প্রেশার ট্যাকটিক্স এখানে চলে, যে রাজনৈতিক দলে জয়েন না করলে তোমার বেঁচে থাকাটা, মানে তোমাকে একটা পতাকা নিয়ে ছবি তুলে তোমাকে পাবলিশ করে বড় খবরের কাগজে দেখাতেই হবে, না হলে তুমি কালকে তোমার সংসারে কি হবে কেউ দায়িত্ব নিতে পারলাম না, পুলিশ হাত তুলে দেবে, কোনো কেস নেবে না, কিচ্ছু করবে না। এই রাজ্যটা সম্বন্ধে যারা নিজেদের রাজ্যে নিজেরা কোনো কিছু দেখে না, চোখ বুজে রয়েছে, তারা যখন অন্য রাজ্যতে গিয়ে আন্দোলন খেলার চেষ্টা করে, রাজনীতি সম্বন্ধে মানে একটা অদ্ভুত রকমের অ্যাভারশন তৈরি হয়। মনে হয় যারা রাজনীতি করে খায় তারা হয়তো এরকম করে, আমি বুঝতে পারি, কিন্তু যাদের একটু শিক্ষাগত যোগ্যতা ভালো আছে তারাও কেন এটা করছে, যারা ডাইরেক্টলি রাজনীতি করে না তারাও কেন এগুলো করছে, তারাও কেন এরকম ভাবে এই অন্যায়টাকে মানে কি তাদের কি আমাদের কি মেরুদণ্ড ভেঙে গেল? দেখো মোদি জিতবে, এরা যতই নাচানাচি করে মোদি জিতবে, কিচ্ছু করার নেই মানুষের। মোদি জিতবে তার একটা অন্য কারণ আছে, কারণ তুমি আমি না বুঝতেই পারবো না যে সংসারে কি কি সুবিধে, সাধারণ মানুষের কি কি সামান্য সুবিধে কেন্দ্র সরকারের তরফ থেকে মানুষের কাছে ডাইরেক্টলি পৌঁছচ্ছে। আপনি বলছেন যে মোদি জিতবে, সেই প্রসঙ্গেই যাব যে আমরা কিন্তু দেখছি বিভিন্ন দল থেকে কিন্তু যোগদান চলছে। মুখ্যমন্ত্রী যে দিল্লি সফরে গেছে, কংগ্রেস থেকে কিন্তু যোগদান করা হয়েছে, কংগ্রেসের মানে প্রাক্তন সাংসদ যোগদান করেছে, এরকম প্রদেশ কংগ্রেসের সভাপতি যোগদান করেছেন প্রাক্তন। কি বলবেন তাহলে, কংগ্রেস থেকেও কিন্তু দিল্লিতে গিয়ে জয়েনিং চলছে? করুক না জয়েনিং, কি অসুবিধা আছে? জয়েনিং তো করতেই পারে, মানে কংগ্রেস থেকে জয়েনিং করছে কারণ কংগ্রেস লিডারশিপ সম্বন্ধে ভাষা ছিল না, বিজেপি থেকেও করতে পারে। তৃণমূল কংগ্রেসের শক্তিশালী মানে তাদের মানে শক্তিশালী মানে এটা বাড়ছে তো, তাহলে কি বলবো? দেখো, পারসেপশন ক্রিয়েট করা একটা অন্য জিনিস। আমি এক একটা রাজ্য গিয়ে একটা লোকের সঙ্গে বা দুটো লোকের সঙ্গে জয়েনিং দেখিয়ে এটা পারসেপশন ক্রিয়েশনের চেষ্টা হচ্ছে। এই পারসেপশন ক্রিয়েট করে কি কখনো তৃণমূল সরকার কেন্দ্র সরকারে আসতে পারে? এরকম অবাস্তব মানে গুলি কাকে খাওয়াচ্ছে? যাকে খাইয়ে খুশি থাকতে চায় তার খাইয়ে খুশি থাকুক, কিচ্ছু আসে যায় না। এই যে যারা খুশি থাকছে এই প্রসঙ্গেই বলি যে দিলীপ ঘোষ কিন্তু মন্তব্য করেছেন এই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে, যে উনি দিল্লিতে গেছেন, মমতা রাজ্য চালাতে পারছে না, প্রধানমন্ত্রীর কাছে গেছেন আবার ভিক্ষা চাইতে। দেখুন, আমি তো পুরোটা শুনিনি উনি কি বলেছেন না বলেছেন। আমি শুধু এটুকু বলতে পারি যে প্রত্যেকবার তো ওনাকে চাইতে যেতে হয়। আমাদের রাজ্যের আয় প্রায়
নেই বললেই চলে। আর বেসিক্যালি কোনো একটা রাজ্য তার বেসিক আয় সিস্টেমটা, যে কোনো ইকোনমিক্সদের সাথে কথা বললে একটু বুঝতে পারবে, বেসিক আয়টা চলে হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে, কর্পোরেশন থেকে। এবং সেখানে আয়ের থেকে চুরিটা অনেক বেশি, যেহেতু অসৎ পদ্ধতিতে অনেক কিছু হচ্ছে, ফলে আয়ের থেকে চুরিটা অনেক বেশি। তো সেই জন্য রাজ্য সরকারের আর্থিক অবস্থা সত্যিই খারাপ। তো রাজ্য সরকারের আর্থিক অবস্থা অনেক চেষ্টা হয়েছে কেন্দ্র সরকার থেকে মেটানোর জন্য, এবং যা নিয়ম, যেভাবে যে রাজ্য যত তাড়াতাড়ি হিসাব দেবে সে রাজ্য তত তাড়াতাড়ি তার ডিউজ পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী যতই গালাগালি করুন না কেন মোদিজিকে, যা ডিউজ মানুষের, যা প্রাপ্য নিয়ম অনুযায়ী, সেটা তো কেন্দ্র সরকার থেকে আসবেই। আমার মাঝে মাঝে খুব রাগ হয় আর খুব অভিমান হয়, মাঝে মাঝে বলি যে কেন সব টাকা বন্ধ করে দিতে পারে। তো তারপর নিজে মনে মনে ভাবি যেটা তো সম্ভব নয়। যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, যেমন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রতে যেভাবে কাজ চালাচ্ছে, সেখানে আমার যতই রাগ হোক না কেন, যা ডিউ রাজ্যের কাছে আসবার তা আসবে। এবার প্রশ্ন হচ্ছে, এবার রাজ্যের কাছে যেটা আসতো আগে ডিউগুলো, সেগুলো সরকার তার নিজের মতন করে, তুমি 100 দিনের কাজ বলো বা যাই বলো না কেন, সেগুলো সরকারের খাতে আসতো। এবং সরকারের খাতে আসবার পরে সরকার সেগুলোকে নিজের মতন করে কিছুদিন রেখে রেখে, তোমার মনে আছে কিনা জানি না, 100 দিনের কাজের আগে, অন্তত 4-5 বছর আগেও যা নিয়ম ছিল, যে মাইনেটা যারা কাজ করতো তারা মোটামুটি 2-3 মাস পরে পরে পেত। ওই টাকাটাও কয়েক মাসের জন্য খাটিয়ে নেওয়া হতো, ব্যাংকে রেখে ইন্টারেস্ট গেইন করিয়ে নিয়ে তারপর মাইনেটা দেওয়া হতো। এবং সেখানেও একটা সাইন করিয়ে নেওয়া হতো, এত টাকা দেবো, তুই অত টাকায় বেশি টাকায় সাইন করবি। তো পার্টি ফান্ডেও কিছু টাকা আসে, যারা কাজ করছে তাদেরও কিছু টাকা পায়, এটা সিস্টেমে তৈরি ছিল। এবার সেই সবগুলোতে তো ঘাটা পড়ে যাচ্ছে না, সব তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবার আরেকটা জিনিস, যেটা চাল ডালের একটা ভয়ানক ব্যবস্থা ছিল, যে দিয়ে চাল ডাল হাপিস করা হতো এবং বাইরের মার্কেটে বিক্রি করে সেখান থেকেও পার্টি চালানোর একটা খরচ তোলা, এসব চলতো আর কি। বেসিক্যালি দেখো, সরকার চালানোর টাকা লাগে, পার্টি চালানোর টাকা লাগে। তো এবার সেক্ষেত্রে তখন বেসিক্যালি এখন নতুন যেটা করা হয়ে গেল, যে আর রেশন যদি ওয়ান নেশন ওয়ান রেশন না করা হয়, রেশন পাওয়া যাবে না, এবং আধারের সঙ্গে যুক্ত না করে, তাহলে রেশন কার্ডের জন্য আমরা প্রচুর টাকা আমরা ওয়েস্ট করেছি বহু বছর ধরে, হাজার হাজার কোটি টাকা আমরা ধরা পড়েছে আধারের সঙ্গে যুক্ত করার পরে। এখন এবার ওয়ান নেশন ওয়ান রেশন কমপ্লিট করতে হবে, এবং আধারের সঙ্গে যুক্ত না করলে রেশন বন্ধ। সবার টনক নড়ে উঠেছে। এখন কোটি কোটি টাকার রেশন ঝাড়িবাজি চলছিল, সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। তো এইসবের জন্য অ্যাকচুয়ালি লোকে, মানে যারা ধরো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভলি কাজ করছে, তারা তোমরা দেখতে পাচ্ছ বাজে কথা বলছে, মাঠে মাঝে মাঝে ক্যান্ডেল মার্চ টার্চও করছে। আবার সিপিএমের লোকরা, তো আমি সিপিআইএমএলেরকে একজন আমি শুনলাম, তো বলেই দিলেন যে মোদির বিরুদ্ধে লড়বার জন্য মমতার সঙ্গে হাত মেলাতে কোনো অসুবিধা নেই। ভালো হলো উনি ইলেকশনের পরে কথাটা পরিষ্কার করে বললেন। ইলেকশনের আগে তো আমাদের বন্ধুবান্ধবরা পর্যন্ত বলে গেছে যে সবাই মিলে একসঙ্গে আমরা সিপিএমরা সব মমতাকে ভোট দিয়েছি। তো তার এই গালাগালি, এই আন্দোলন, এই সমস্ত কিছুর বদলে আমরা যেটা করে ফেলছি, সেটা হচ্ছে আমরা রাজ্যটার, আমি আবার তোমার মারফতে সাধারণ মানুষকে বলবো, বিজেপি 2021 ম্যানিফেস্টোটা একবার যদি পড়ে দেখে, ম্যানিফেস্টোটা অ্যাভেলেবল আছে। 2021 ম্যানিফেস্টো কী ছিল যদি একবার পড়ে দেখে ফ্রি টাইমে, দেখতো, সময় আছে তো এখনও, তো ফ্রি টাইমে যদি একটু দেখে নেয় কী কী হারালাম আমরা কী কী হারালাম। একদমই। দিদি, গণতন্ত্রে বিশ্বাসী, আপনি একটু আগেই বললেন যে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী, সমস্ত রাজ্যকেই আলাদাভাবে না দেখে সমস্ত রাজ্যই যা প্রাপ্য তা পাবে। এই বিষয়ে যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে গণতন্ত্র মানেই মা, আর সেই গণতন্ত্রকে ধর্ষণ করছে বিজেপি। উনি ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলেছেন, কি বলবেন? ভীষণ খারাপ একটা উদাহরণ এবং ভীষণ অশ্লীল একটা মন্তব্য। এই মাটা ওনাদের ক্যাচলাইন বলে
বারে বারে মা শব্দ নিয়ে যা তবে ইচ্ছে শুধু তাই তাই না, কমেন্ট। মুখ্যমন্ত্রীও বলেছেন যে গণতন্ত্রের কঙ্কাল বার করে দিচ্ছে বিজেপি। আসলে এই ধরনের শব্দ প্রয়োগে ওনারা যেটা বুঝতেই পারছেন না যে বারে বারে মানুষকে, আমি তোমাকে একটা সিম্পল কথা বলি, একদম অন্য টপিকে চলে যাচ্ছি। তুমি একটু দেখবে পশ্চিমবঙ্গে কলেজ পাশ করে বেরিয়েছে ছেলেমেয়েরা, তাদেরকে একটু দেখবে প্রিন্টারে কালি ভরতে পারে কিনা, চেক ডিপোজিট স্লিপে লিখে ব্যাংকে জমা দিতে পারে কিনা, তুমি দেখবে স্টেপলারে স্টেপলটা ভরতে পারে কিনা, তুমি খোঁজ করবে যে বেসিক কাজ নিজের ডেস্কটা পরিষ্কার রাখতে ভালোবাসে কিনা। সময়ানুবর্তিতার কোনো নিদর্শন পশ্চিমবঙ্গ সরকারে তৈরি হওয়া ছেলেমেয়েদের একটা বিশাল জেনারেশন আসছে যাদের মধ্যে এগুলো একেবারে নেই। ওয়ার্ক কালচার ডিস্ট্রয় করে ফেলেছে। কেন হলাম আমরা এরকম? কেন তৈরি করে ফেললাম জেনারেশনটাকে? যা ইচ্ছা তাই যাকে বলবার একটা শব্দ প্রয়োগ, যা যে কোনো রকম শব্দ প্রয়োগ, এগুলো করতে করতে কি হচ্ছে, মানে আমরা কিন্তু মানুষগুলোকেই খারাপ করে ফেলছি। তুমি রাস্তাঘাটে, স্কুলের সামনে, স্কুলের পড়ছে যে বাচ্চারা, তারা তো দাঁড়িয়ে থাকেই মাঝ রাস্তায়, তাদের বাবা মারা পর্যন্ত মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। রাস্তায় আজকের তারিখে কোনো ফুটপাত পরিষ্কার নেই, যেখানে সেখানে তুমি যা ইচ্ছে পার্কিং করতে পারো, তোমাকে কেউ কিচ্ছু বলার নেই। তুমি যেখানে সেখানে যা ইচ্ছে দোকান খুলে বসে পড়তে পারো, তোমার দিকে চোখ তুলে তাকিয়ে বারণ করার মতন কেউ নেই। তুমি যে কোনো ফাঁকা এতটুকু জায়গা পেলে সেখানে একটা ঘর তুলে ফেলতে পারো। এভরিথিং ইজ ইলিগাল, কারোর কিছু বলার সাহস নেই, কেউ আর কিছু বলতে পারে না, তোমার কিছু বলার নেই, কেউ শুনবে না তোমার কথা। একটা কথা বলো তুমি, 10টা লোকে সেখানে গুন্ডাবাজি করবে। যেটা বহু বছর ধরে সিপিএম গ্রামে করে রেখেছিল, সেটা আজকে কলকাতা শহরের বুকে উঠে এসেছে। এই যে ডিজেনারেশনটা আমরা কেন করছি আমাদের জন্য? আমাদেরই তো রাজ্য, আমরা কেন করছি একবার ভাবছি না আমরা? এই নতুন প্রজন্ম বা এই যে বললেন যারা উঠে আসছে, তাদের মধ্যে একটা এরকম একটা বিলুপ্তি দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও কি অবস্থা, কারণ গ্রুপ ডির নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে আমরা সেটাও দেখলাম। এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা, সমস্ত কিছু নিয়ে যে দুর্নীতি, এবং যারা চাকরি প্রার্থী তারা পর্যন্ত ধর্নায় বসেছে, কি বলবেন? আমি তো তোমাকে সেটাই বলছি, রাজনীতি রাজনীতি খেলা এই রাজ্যটাতে এত বছর ধরে হলো না, যে ভিশাস সার্কেলের মতন ঘুরে 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 মানুষের জীবন বিপর্যস্ত করা হচ্ছে। মানুষ ক্ষিপ্ত, সমস্ত সময় মানুষ মানে একটা পারসেপশন অফ আনহ্যাপিনেস অ্যান্ড আনহ্যাপিনেস। মিডল ক্লাস ইজ গোয়িং থ্রু আ ভেরি ব্যাড টাইম বিকজ অফ মেনি মেনি থিংস। আর আরেকটা ভয়ানক যেটা আমার বারবার মনে হচ্ছে, যে ধরো এই যে ঠিক প্রশিক্ষণ, মানে ছোট্ট ছোট জিনিসে লোকে অন্যায় টাকার অন্যায় ভাবে না। আমি তোমার এক্সাম্পল দিই, মোদিজি যতই বলুন না কেন মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, উনি একা তো মেক ইন ইন্ডিয়া বানাচ্ছেন না, কেউ পারবেন না একা, মোদিও পারবেন না, মমতা পারবেন না। তো যদি তুমি একটা সেফটি পিন কিনতে যাবে দোকানে গিয়ে, তুমি কালকে একটা সেফটি পিন সেট 15 টাকা 10 টাকা নেয়, এক পাতা সেফটি পিন ছোটো বড়ো কিনে নিয়ে এসো। যারা শাড়ি পরে তাই জিজ্ঞাসা করো, লাগাতে গেলে পেছনটা এই হাতটা একদম ব্যথা হয়ে যায়, ভোঁতা। সমস্ত জিনিস তুমি আজকে তারিখে দেখো, লেদ মেশিন চালাবার লোক নেই, কিন্তু লোক নেই, কিন্তু সবাই দেখছে আচ্ছা এও চুরি করছে, ওরা দাদাটাও টাকা তুলছে, ওটাও টাকা তুলছে, ওটাও করছে, ওটাও করছে, আমি বাদ যাই কেন? এরকম করতে 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 তুমি একটা লার্জার পার্সপেক্টিভে জিনিসটা দেখো,
একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। রাজনৈতিকভাবে কার কি সুবিধা হচ্ছে, আমরা তো মরেই যাবো কদিন পরে, আমার কিসের চিন্তা? আমার তো আর পৃথিবীতে কিছুর অভাব নেই, তো আমার এগুলো বলে আমার লাভ কি? আর এই পলিটিক্যাল লোকেরা তো এই ধরনের কথা বলেও না, কারণ পলিটিক্যাল লোকেদের তো সবাইকে তুইয়ে বুয়ে চলতে হয়, সবাইকে ভালো ভালো বলতে হয়। নাহলে ফার্মার বিলের মতন এমন একটা অসামান্য বিলকে আমি একেবারে সাপোর্ট করিনি যখন মোদিজি তুলে নিলেন। আমি এত মন খারাপ হয়েছে আমার, আমি কি বলবো। পরে পরে ভাবার চেষ্টা করলাম বসে বসে, একটার পর একটা সুপ্রিম কোর্টে কেস দেওয়া হলো, কেসে সুপ্রিম কোর্ট ভরিয়ে দেওয়া হলো। তুমি কেসে যদি কোর্টগুলোকে ভরিয়ে দাও, তাহলে সাধারণ মানুষের যেটা ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়ায় যে বিচার পাওয়ার কথা, সেই বিচারগুলো কত পেছনে চলে যাচ্ছে বলো। আজকে তোমার একটা বড় রকমের বিপদ হয়েছিল, তোমাকে কেউ বড় রকমের ঠকিয়েছিল, তোমার সেখানে একটা তুমি একটা কেস করেছো। আইনি প্রক্রিয়া যদি এত বেকার জিনিসে ভরে গিয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? তোমার কেসটা ঝুলতেই থাকবে, ঝুলতেই থাকবে, ঝুলতেই থাকবে। ঠিক আছে, 2 বছর ধরে এটা বন্ধ করিয়ে রাখা হলো এই ফার্ম বিলটা। তা সত্ত্বেও আন্দোলন থামে না। মানে আন্দোলনটা কিসের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি কেউ জানে না। মানে যারা আন্দোলনকে সাপোর্ট করছে, ওই মাত্র 2টো রাজ্যের কিছু লোক, তারা নিজেরাও কিন্তু জানে না। প্রচুর ভিডিও পাবলিশ হয়ে গেছে যেখানে পরিষ্কার বলছে যারা আন্দোলন করতে এসছে তারা জানেই না কি আন্দোলন, কোনটা সিএ জানে না, কোনটা এনআরসি জানে না, কোনটা কৃষি বিলের কি খারাপ তাই জানে না, জানেই না। তারা একটা টাকা পাচ্ছে, এসে ওখানে বসে আন্দোলন করছে। এই আন্দোলন করতে করতে তুমি মানুষগুলোকে এত বড় একটা ভালো প্রাপ্তি, কৃষি বিল চলে যাওয়ার মানে এই পিছিয়ে গেল বা হয়তো রিপিল হয়ে যাবে, প্রধানমন্ত্রী যখন বলেছেন তখন অবভিয়াসলি হবে। আন্দোলনকারীদের তো আন্দোলন করার কারণগুলো অন্যান্য। আন্দোলন করার কারণগুলো কি আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। অনেক ফেক এনজিও চলতো আমাদের দেশে, আমি কথাটা বোধহয় কোথাটা বলেওছি মনে নেই। অনেকগুলো এনজিও চলতো, সেই এনজিওগুলো দিয়ে বিদেশি টাকা আনার একটা প্রবন্ধ ছিল, ব্যবস্থা ছিল। আমরা বিদেশি টাকা এনে আমরা দেশ সেবা করছি বলে আমরা মানে রিলিজন চেঞ্জ করাতাম। এই রাজ্যে, এই দেশে চলতো লক্ষ লক্ষ কেসেস। এনজিও থেকে বিদেশি টাকা নিয়ে এসে এখানে আরামসে আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস কেনা বেচার ডিলিং চলতো। সে এনজিওরা যে টাকাটা ইলিগালি ইউজ করছিল এবং ইলিগালি এখান থেকে ক্রিয়েট করছিল, এখান থেকেও তুলছিল, দেশ থেকেও তুলছিল, ফান্ডেড হচ্ছিল, তাদের সমস্ত সোর্সেসগুলো এখন একটা ব্যাংক থেকে আসতে হবে সারা ভারতে, সেটা হচ্ছে দিল্লিতে, পার্টিকুলার 1 ব্রাঞ্চ স্ট্যান্ডার্ড এসবিআইয়ের। সেখান থেকে তোমায় ডাইরেক্ট করতে হবে, নাহলে তুমি আর কোনো টাকা বিদেশ থেকে আনতে পারবে না। এনজিও এইগুলো হচ্ছে ঝামেলার কারণ। এই ঝামেলা করার কারণ কিন্তু এইগুলো, আসলগুলো হচ্ছে এই কারণগুলো। এরকম অনেকগুলো ল তৈরি হয়েছে যার জন্য তুমি অন্যায় কার্য থেকে বিরত থাকতে বাধ্য হবে এদেশে। এবার সেই জন্য এই ধরনের আন্দোলন চলছে। এবার মানুষের ক্ষতি, মানে কিভাবে মানুষকে বোকা বানিয়ে দেশের 7টা বছরে তুমি যদি, আমি তোমাকে বলছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে যারা এই মোদির বিরুদ্ধে কথা বলে, তারা যদি তাদের এত বিরুদ্ধাচারণের সঙ্গে সঙ্গে তারা যদি 7টা দিন সময় নেয়, 7টা দিন, আর যদি দেখে যে ইংরেজ আমলের তৈরি করা কতগুলো আইন আমাদের দেশে এই মাত্র মোদিজি আসার পর, বা 1300 না 1400 এরকম একটা কিছু হবে সংখ্যা, রিপিল করা হয়েছে। ইংরেজ আমলের তৈরি করা আইন আমাদের দেশে এখন অবধি ছিল। এখন অবধি এমন এমন আইন আছে আমাদের দেশে, সংসদ তো চলতেই দেওয়া হয় না। দিনের পর দিন, গত আগের 19 ইলেকশনের আগে আমরা অন্তত 1 বছর দেখেছি সংসদ চলতে দেয়নি। আমি 16 শেষ থেকে আমি গিয়ে দেখেছি কি জঘন্য পরিবেশ সংসদের। আমি মানে বুঝতেই পারছি না কি। 19-এ সবাই তো ভাবলো যে যাক কলা গেল, 19-এ শুরুতে অনেক কাজ হয়ে গেল, তারপরে আবার একটা আন্দোলন, এই রাজ্যে ইলেকশন, ওই রাজ্যে ইলেকশন, তোমরা আন্দোলন খেলা।
তো যে পুরনো আইনগুলো রয়েছে, যেগুলো ধত্তকটা হাজি বাজি বস্তা পচা, যেগুলো সরানোর দরকার, যেগুলো সরালে পরে মানুষের উপকার হবে, সেই আইনগুলো পাশ করতেও দেয় না। আইন পাশ করলে সেটাকে বেকার পয়সা খাইয়ে লোকজনকে বসিয়ে মাসাজ করাচ্ছে বসে পায়। এলাহি, আমরা যখন কমিটি মিটিংয়ে যাই, আমি একদিন বললাম আমাদের একজন ওই অন্য রাজনৈতিক দলের দুজন নেতাকে বললাম যে চলো না, এই চলো हम लोग तुम्हारे साथ चलते, हम एक बार थोड़ा घूम के आते, तुम लोगों का कितना खाना वाना बनता है सब, हर दिन का बहुत, बोले इतना बड़ा खाना का बंदोबस्त होता है, 100 लोग खाते हैं वहाँ पे, हालांकि कितना पैसा लगता है, बोले अरे चिंता मत करो उर्वशी जी, हालांकि वो मसाज वगैरह चलता है, वो खड़े खड़े पैर दर्द करता, আন্দোলনের নামে একটা পিকনিক চলছে, পুরো পিকনিক। এবং এর ফান্ডিংটা কোথা থেকে আসছে, কারা করছে? আমি মাঝে মাঝে ভাবছি যে 7 বছরে যা যা হয়ে গেছে দেশে, যা যা উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে দেশে, তারপরে মানুষ যদি মানে মোদির বিরুদ্ধে কথা বলে, এই ভদ্রলোক যদি আরও 10টা বছর আগে আসতো না কেন্দ্রতে, আমাদের এরকম মানে এত পিছিয়ে আমরা পড়তাম না দেশ জুড়ে। আমি একদম পশ্চিমবাংলা নিয়ে, এবং উনি আরও থাকবেন, উনি আরও 10টা বছর থাকবেন, আমি বলে দিচ্ছি 10টা-15টা বছর উনি থাকবেন। উনি যে অর্ডারেই থাকুন না কেন উনি থাকবেন, এবং উনি ওভাবেই দেশটা ঠিক করে ফেলবেন। তুমি দেখো, পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকলে আমাদের কিছু করার নেই। আমি পশ্চিমবাংলা নিয়েই যাব, যে আমরা কিন্তু দেখছি যে অনেক দিন ধরে, মানে যবে থেকে নতুন সরকার এসছে 2011 থেকে, সেইভাবে কোনো শিল্প আসেনি। কিন্তু এখন এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই শিল্প আনা নিয়ে উদ্যোগ নিয়েছেন, এবং আবার বাণিজ্য সম্মেলন হবে, শিল্প আসবে, এবং উনি নানা রকম আইডিয়াও দেন। ওনার এইসব আইডিয়াগুলো খুব ইনোভেটিভ আইডিয়া, কাশফুল নাকি সব বললেন নাকি, বালিশ এইসব। তো কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, আমি বলি কি, উনি দেখুন এই এই একটা কি বিজনেস সামিট উনি তো প্রত্যেক বাড়ি বাড়ি করেন, বিদেশে না, চলে 2 যান। বছর বন্ধ ছিল প্যান্ডেমিকের জন্য, সেটা কোভিডের জন্য বন্ধ ছিল, না হলে তো দ্যাটস অলসো সোর্স অফ ফরেন ট্রাভেল, একটা এন্টারটেইনমেন্ট, আর একটু টাকা তোলা। বিজনেস সামিট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো তার থেকে বিজনেস তো কিছু আসে না। তো দেখো, আমার ওনার সম্বন্ধে ব্যঙ্গ করতে ভালো লাগে না। মানে আমি যদি ওনার সম্বন্ধে ব্যঙ্গ করতে না পারতাম, আমার বেশি আনন্দ হতো। কারণ ওনার সম্বন্ধে ব্যঙ্গ করার জন্য রাজনীতি করতে আমি আসিনি। ওনার সম্বন্ধে ব্যঙ্গ করলে আমার পশ্চিমবঙ্গ মানুষের কোনো ভালো হবে না। তাই ওনার কথা, উনি কি বলছেন কি করছেন, সেটা যতদিন না মানুষ নিজে বুঝতে পারবে। হ্যাঁ, আমি ওনার সম্বন্ধে দুটো বাজে কথা বলে আমি আমার রাজ্য আমার ভাল লাগে না। আমার কোথাও মনে হচ্ছে যে উনি যা ইচ্ছা তা করছেন, করুন। উনি মুখ্যমন্ত্রী, উনি যদি একটু ভালো করে সামলাতেন, পেলেন তো 5টা বছর, আবার তো মানুষেরই ম্যান্ডেটেই পেলেন। যদি ধরে নি মানুষের ম্যান্ডেটে উনি অন্তত হাফটা হলো মানুষের ম্যান্ডেটে জিতেছেন, বাকি হাফটা অবভিয়াসলি অনেক কারিসাজি করে যেতে হয়েছে, তার অনেক ডিটেল প্রমাণ আমাদের কাছেও আছে। বাট স্টিল আমি বলবো উনি অনেক মানুষের ভোট পেয়েছেন, সে সম্বন্ধে কোনো ডাউট নেই। এবং ওনার প্রচুর ফ্যান ফলোয়িং আছে, সে সম্বন্ধে কোনো ডাউট নেই। এবং মোদি বিরোধী প্রচুর ভোট সব পার্টির ওনার কাছে গেছে, কংগ্রেস, সিপিএম সবারই ওনার কাছে গেছে, এ সম্বন্ধে কোনো আমার ডাউট নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত বড় একটা ম্যান্ডেট পেয়েই যখন গেছেন, 5টা বছর দেশটা ভালোটুকু করার চেষ্টা করুন। সেখানেও আপনি না করে আপনি অন্যান্য রাজ্যে ঘুরে নানান রকম রাজনীতি করার চেষ্টা করছেন। কেন করছেন? মানে আমি তোমাকে, আমার যেটা মনে হয়, যেটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করছেন, যাতে পশ্চিমবঙ্গের লোকেরা ভাবে। দেখুন, উনি নিজেও জানেন যে ভারতে ওনার কোনো ঠাঁই হবে না, নিজেও জানেন। এবং আগেরবারও মহাজোট ফুট হয়েছিল, কিছু হবে না, সবাই জানে। যেটা হবার একটা প্রবাবিলিটি উনি ভাবছেন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি করাবেন, যাতে পশ্চিমবঙ্গের অন্তত পক্ষে একটু বেশি সংখ্যায়, আগের বারের মতন অত মুখ থুবড়ে না পড়তে হয়, যাতে একটু বেশি সংখ্যায় উনি ভোটটা জোগাড় করতে পারেন, সিট জোগাড় করতে পারেন। সেটাই একমাত্র লক্ষ্য হতে পারে। কেন ওখানে একটা ত্রিপুরায় গিয়ে, ওখানে একটা গোয়া বেড়াতে গিয়ে
রূপাদি, ভোট আপনি একটু আগেই বললেন যে এই যে ভোটে যেটা হয়েছে মানুষের ম্যান্ডেটে এসছে অবশ্যই, আর কিছুটা অন্যরকম। আর সেই প্রসঙ্গে যাচ্ছি না, এখন সামনে পুরো ভোট, এই বিষয় নিয়ে আমি জিজ্ঞাসা করব যে রাজ্য যে ইলেকশন কমিশন কিন্তু হলফনামা দিয়েছে কোর্টে এবং জানিয়েছেন যে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে ইভিএম নেই, যার ফলে একসাথে পুরো ভোট হতে পারবে না, মানে একসাথে পুরো ভোট হওয়ার সম্ভাবনা নেই। কি বলবেন? ইভিএম গুলো কি কাঁচা কাঁচা খেয়ে ফেললেন ওরা? কি হলো, কোথায় গেল বুঝলাম না তো। নাকি ওই 21 ইলেকশনের সময় পিটিয়ে পাটিয়ে সব খারাপ করে ফেলেছে? কি জানি বাবা, আমার কোনো ধারণা নেই। এসবের কি উত্তর দেবো বলো তো? মানে একটা রাজ্য সরকার চলছে, তার ইভিএম নেই, কি জানি বাবা, ওনারাই জানেন এই প্রশ্নের উত্তর। কোর্টে গিয়ে এরা কি বলতে পারে না পারে, এরা কি করতে পারে না পারে, আমার ধারণা নেই। বেশ হাস্যকর। মানে প্রবলেম হচ্ছে আমরা সবাই না যেন তো রাজ্যটাকে নিয়ে হাসছি, এবং প্রচুর মানুষ এসব নিয়ে অনেক ব্যঙ্গ চিত্তিরি করবে, অনেক মজাও বানাবে, অনেক মিমটিমও বানাবে, অনেক কিছু বলবে লিখবে। রাজ্যের মানুষের বেঁচে থাকার পদ্ধতিটা ভালো হবে না। এই যে বললেন যে রাজ্যের যা পাওনা, সেই পাওনা নেওয়ার জন্যই উনি দিল্লি গেছেন, এরকম বিরোধীরা বলছে, মানে বিজেপির তরফ থেকেই বলা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বিভিন্ন প্রকল্প চলছে, আপনিও একটু আগে বললেন যে রাজ্যের অবস্থা খুব খারাপ, মানে যেটাকে ফান্ডিং বলছি আমরা, মানে ফান্ডিং একদমই নেই, এবং রাজ্যের যে ইনকামের জায়গাগুলো সেগুলো হয়তো অনেকটাই কমে এসছে, অনেকেই দাবি করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভিন্ন প্রকল্প চলছে, লক্ষ্মীর ভাণ্ডার তার মধ্যে একটা প্রকল্প যেটা খুব ভালোভাবে চলছে। লক্ষ্মীর ভাণ্ডার তো আবার এমনিতে কার কার অ্যাকাউন্টে সব চলে যাচ্ছে টাকা, তো এটা ভালো চলছে, এটা কি বলছো তুমি? এবং শুধু তাই নয়, দুয়ারে রেশন যেটা এখন সব থেকে বড় প্রকল্প এবং সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে, এ তো বন্ধ হয়ে যাবে দুয়ারে রেশন এবার। সেই দুয়ারে রেশন নিয়ে কি দুয়ারে বলবেন? রেশন বন্ধ হয়ে যাবে? সেখানে কিন্তু কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হচ্ছে। দুয়ারে রেশন এমনি বন্ধ হয়ে যাবে, কারণ চালটা তো আসে মোদী সরকার থেকে, প্রক্রিয়র করে রাজ্য থেকে। মানে কি, এই প্রক্রিয়রমেন্ট নিয়ে একটা মাঝখানে উনি অনেক বড় বড় বক্তব্য, উনি ইলেকশনের সময় যে বক্তব্য রাখেন, যদি আরেকবার একটু রিওয়াইন্ড করে শোনা যায়, আস্তে আস্তে মরে যাবে। বেসিক্যালি কি হয়, প্রক্রিয়রমেন্টটা কি করে হয়, কেন্দ্র সরকার টাকাটা দেয়, এবার রাজ্য সরকার বলে দেয় যে আমার রাজ্যে এতটা কনজাম্পশন আছে, এবার এতটা কনজাম্পশনের পরে বাকিটা আমি বিক্রি করতে পারি তোমার কাছে, ঠিক আছে? এবার তখন ওটা সব অনলাইন হয়েছে, কিন্তু মানে মুহূর্তে মুহূর্তে এগুলোকে আপডেট দিতে হয়, মানে সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট, এখন এভরিথিং ইজ অনলাইন। তুমি ইচ্ছা করলে একটা চিঠি লিখে পাঠিয়ে একটা কথা বললে হবে না, এভরিথিং ইজ গেটিং রেকর্ডেড, সেকেন্ড টু সেকেন্ড। এবার রাজ্য থেকে বলা হবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেক্রেটারি বলবেন যে জানাবেন যে আমার এতখানি চাল আজকের তারিখে হয়েছে, এতখানি গম আমরা উৎপাদন করেছি, তারপর তার থেকে আমাদের এতখানি আমাদের রাজ্যের জন্য আমাদের প্রয়োজন আছে, রাজ্যে মানুষের খেতে লাগবে, বাকিটা আমরা দিতে পারবো যদি কেন্দ্র সরকার কেনে আর কি। তো কেন্দ্র সরকার কিনলো, কিন্তু কেন্দ্র সরকার তো কিনে আবার এই রাজ্যেই দিল, টাকাটা কেন্দ্র সরকার দিল। এই রাজ্যেও যত চাল, মনে আছে বাবুল একবার বলেছিল 2 টাকার চালের গল্পটা, টোটালটা আমি জানি না এখন ওর বেচারা কি বলবে, কিন্তু ব্যবস্থাটা সেখানে। এবার যদি আধার লিঙ্কড হয়ে যাওয়ার পরে, আধার লিঙ্ক তুমি না করো এবং তুমি যদি সব কিছু ওয়ান নেশন ওয়ান রেশন না কমপ্লিট করো প্রসিডিওর, তাহলে তো চাল দেওয়া বন্ধ হয়ে যাবে, দুয়ারের রেশন। আর লক্ষ্মীর ভাণ্ডার তো চলবার কথাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার চলতেই পারবে না। জাস্ট কোনো রকমের কর্পোরেশন উনি ঠেকে রাখার চেষ্টা করছেন, কত লোন নেবেন আর বাইরে থেকে, আর কোন কাজের জন্য লোন নেবেন? রূপাদি, আমি বাবুলের প্রসঙ্গেই যাব, আপনি যেহেতু তুললেন, মানে সেই বিষয়ে যাব যে এক্ষুনি বললেন না যে 2 টাকা কিলো চাল নিয়ে বাবুল বলেছিল, জানি না এখন সে কি সুন্দর এক্সপ্লেন করেছিল, মনে আছে তো? একদমই, এবং সেটা সত্যি একটা বড় মঞ্চ থেকে এক্সপ্লেন করেছিল, হ্যাঁ। এবং বোধহয় আরো কোথাও বলেছিল। হ্যাঁ, তো এইটা নিয়েই বলবো যে বাবুলের এখন কি অবস্থা আপনি বলেন। আমি একটু বলি যে কিছুদিন আগেই কিন্তু বাবুল সুপ্রিয়র একটি সভা হচ্ছিল এবং সেখানে একটি গান বাজানো হয়েছে, সেটা বাবুলেরই গান, যে দিদির পায়ে হাওয়াই ছুটি, ভাইয়েরা সব কোটিপতি। মানে সত্যি কি অবস্থা বাবুলের, কি বলবেন? না না, আসলে দেখো, গানটা খুব ভালো বানিয়েছিল, গানটা খুব সুন্দর বানিয়েছিল, এবং গানটা তখন যেখানে ছিল যেভাবে মনে হয়েছে বানিয়েছে, আবার হচ্ছে একটা ভালো গান বানাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু আমি ওই গানটা এখনো শুনবো।
আমারও এই গানটা আছে আমার ফোনে, আমার খুব ভালো লাগে। বাবুল চলে গেছে অন্য পার্টিতে, কি হয়েছে, আমি শুনবো এই গানটা, আমার খুব ভালো লাগে। আমি তো ওই গানটা চালিয়ে খুব নানান জায়গায় চলে যেতাম আর গানটা চালিয়ে দিতাম, আমি আবার চালিয়ে দেবো গানটা। ঠিক আছে, বাবুল না আবার একটা নতুন গান বাঁধবে, ওরা গুণী মানুষ, ভালো একটা আবার সুন্দর করে গান লিখবে, ঠিক আছে। একদমই রূপাদি, সময় একদমই শেষ। অবশ্যই আমরা দেখি আগামী 5 বছর কি হয়, আশা করি ভালোর দিকেই যাবে এবং সবটাই সরকারের হাতে। দেশটা তো এগোচ্ছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে না পড়লেই হলো। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ে গেছে, দেখি কবে পশ্চিমবঙ্গ এগোয়। একদমই। অসংখ্য ধন্যবাদ রূপাদি,